আসবেন। আর যদি কারো স্বার্থে লাগে ভাই তাদের জন্য সরি। আমি জাপানিজরা কিন্তু গায়ে হাত তোলে, প্রচুর গায়ে হাত তোলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকের অনুরোধে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে টিএটিপি ভিসা অথবা এসএসডব্লিউ ভিসাতে যারা কনস্ট্রাকশনের কাজে আসেন তারা আসার আগে এই ভিডিওটা দেখে আসবেন, অথবা আসার আগে 100 বার ভেবে আসবেন। জাপানে এই ভিসাতে আসার আগে 100 বার ভাববেন তারপরে আসবেন, তা নাহলে আসবেন না। কিন্তু কারণ হচ্ছে যে, মনে করেন এই কাজটা এত কঠিন, যারা এই কাজটা বাংলাদেশ থেকে না করে তারা আসলে এই কাজ পারে না। যাই হোক, এই বিষয় নিয়ে আলোচনা করি। তো তার আগে একটু বলি যে আমার পেজে জাপান রিলেটেড এরকম প্রচুর ভিডিও আছে, আপনারা দেখবেন, অবশ্যই সার্চ করবেন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আমার এই ভিডিওটা আজকে হয়তো অনেকের বিপক্ষে যেতে পারে ভাই, তাদের জন্য সরি, কারণ আমি বাস্তবতা তুলে ধরতেছি, তো কারো পক্ষে বিপক্ষে কথা বলতেছি না। তো যারাই মনে করেন এই বিষয়তে আসবেন, যদি কারো এক্সপিরিয়েন্স না থাকে বাংলাদেশ থেকে, এই কাজ করার বাস্তব অভিজ্ঞতা না থাকে, তাহলে এই কাজ আপনি আসবেন না। কারণ জাপানের কনস্ট্রাকশন সাইটের কাজগুলো বিভিন্ন রকম কাজ হতে পারে, বা যেই কাজটাই হোক এত কঠিন কাজ, এত ভারী ভারী কাজ, এত ভারী ভারী জিনিস আপনাকে তুলতে হবে। এখানে অনেকে বলে যে জাপান তো প্রযুক্তি নির্ভর দেশ, প্রযুক্তির মাধ্যমে কাজ করতে হবে। এটা ভুল ধারণা। কনস্ট্রাকশনের সাইডের কাজগুলো এত কঠিন হয়, এত ভারী ভারী জিনিস তুলতে হয়, যেটা বাংলাদেশিদের পক্ষে কাজ করা অনেক কঠিন। মানে পারে না বললেই চলে, 95% পারে না, 5% লোক পারে কনস্ট্রাকশনের কাজ করতে। তো কারা পারে? জানো, বাংলাদেশ থেকে যারা আসে ম্যাক্সিমাম হয় কি, যে যারা বয়স কম, কোনো রকম পড়াশোনা করছে, বয়স অনেক কম, এরা বাংলাদেশে, তাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই, তাদের যে এখানে তাদের কর্মজীবন শুরু হয় জাপান থেকে, এরকম কেস অনেক বেশি। আর যারা মোটামুটি বাংলাদেশ থেকে কাজ করে অভ্যস্ত, বিভিন্ন অন্য কোনো কাজ হতে পারে, তারা কষ্ট করে হলেও টিকে থাকে, একটু বয়স যাদের বেশি হয়। কিন্তু তারপরও তাদের জন্য জীবনটা একদম, মানে এখানে স্বর্গ যেমন মনে হয়, জাপান একটা স্বর্গ, জাপানের শান্তি আর শান্তি। বা তাদের কাছে মনে হবে জাপান একটা মানে জাহান নাম মনে হবে, এটা একটা জাহান নাম মনে হবে, জাহান নাম মনে করবেন যে আমি জাহান নামে আছি, তাদের কাছে এরকম মনে হবে। এটার কারণ হিসেবে যদি বলি আমি, এক একটা জাপানিজ কাজ করে, ওরা আসলে জ্যান্ত এক একটা রোবট, ওরা মানুষ না, জ্যান্ত রোবট। ওরা সকাল থেকে সন্ধ্যা কাজ করব, এবং সারাদিন কাজ করবে, সন্ধ্যার পরে ওরা আবার কাজ করবে। মনেস্টার আছে জাপানে, মনেস্টার এনার্জি ড্রিঙ্ক খায়, কাজ করে, সন্ধ্যা পরে আবার ড্রিঙ্ক করে, ঘুমায়, খায়, এই লাইফ ওদের। এবং জাপানিজ যেগুলো আছে, ওদের মনে করেন যে এই সব সেক্টরে ওদের অশিক্ষিত মানুষগুলো বেশি। কনস্ট্রাকশনের সাইডে যারা কাজ করে এদের ভিতরে অনেক অনেক এই যেগুলো অশিক্ষিত লোক, এইগুলো কনস্ট্রাকশন সাইডে বেশি কাজ করে, ওরা বেশি কাজ করে। এবং ওদের ব্যবহার খারাপ, ওরা এমনকি মারে জাপানি, ওরা কিন্তু মারে, মাথার ভিতরে মারি ই করে, চর দেয়, গায়ে চর দেয়, গায়ে হাত তোলে। এই কনস্ট্রাকশন সাইডের কাজগুলোতে জাপানিজরা কিন্তু গায়ে হাত তোলে, প্রচুর গায়ে হাত তোলে। আমার কাছে এরকম কেস বহুত আছে, ডেইলি দুই একটা করে কেস আমার কাছে আসে এরকম। যেহেতু আমি বিভিন্ন কন্টেন্ট করি, তো আমার কাছে ডেইলি এরকম দুই একটা কন্টেন্ট আসে, কেস আসে, যাদের পিছনে মারে, এমনকি মারে। তো এই মারা তো আসলে আমাদের দেশে এটা তো সম্ভবই না, কারণ এর এর পিছনে কি, বাংলাদেশে আসলে কাজ করতে পারে না। তো অনেকে বলে যে জাপানে আসলে কি এরকম কেস আছে, অ্যাভেলেবেল আছে। এই পুলিশও খুব একটা হেল্প করে না, এসব ক্ষেত্রে পুলিশ খুব একটা হেল্প করে না। এখানে কুমিয়েই মেইন, মানে যে কোম্পানি নিয়ে আসে কুমিয়েই মেইন। আর কনস্ট্রাকশনের ভিসাতে কিন্তু চেঞ্জ করা যায় না, কোম্পানি চেঞ্জ করা যায় না, 3 বছরের আগে কোম্পানি চেঞ্জ করা যায় না, কাজও চেঞ্জ করা যায় না। যদি কুমিয়েই না চায়, কুমিয়েই সাধারণত চেঞ্জ করে দেয় না। তো এই কারণে কনস্ট্রাকশনের বিষয়ে বাংলাদেশিদের আমি আসতে নিষেধ করি, কারণ এখানে এই গাধার মতো কাজ করা সম্ভব না আসলে। জাপানিজরা মারামারি করে, প্লাস হচ্ছে স্যালারি খুব একটা বেশি না, কিন্তু স্যালারি মোটামুটি সব কিছু কাইটে কুইটা বাংলাদেশে 60,000 থেকে 1 লাখের মধ্যে পাঠানো যায়, এর থেকে বেশি পাঠানো যায় না এই বিষয়গুলোতে। কারণ এই যেমন আশিবা, যে বিল্ডিং এর চারপাশে যে বানায়, যে মাচা বানায় কাজ করার জন্য, এগুলো আশিবার কাজ। এই আশিবার কাজ কিন্তু মোটামুটি অনেক কঠিন, এবং উপর থেকে ওই পাইপগুলো মারে। তো এইগুলো নিচ থেকে ধরতে হয়, ধরতে না পারলে নিচের পায়ের মধ্যে পড়ে, অনেকেই আছে পা ভাঙা, এরকম অনেকেই আছে। তো ওই কাজ করতে যাওয়ার পরে, এরপরে যারা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করে, ওই যে ওই বড় বড় রড জাগাইতে হয়, এটা জাগাইতে হয়, সেটা জাগাইতে হয়। এবং এর থেকে আরো বড় সমস্যা হলো, এই কাজগুলো এক এক দিন এক এক জায়গায় হয়। তো কাজ শুরু হবে সকাল 8টায়, তো 6টা থেকে বা 6টা বাজে বাসার থেকে যাওয়া লাগে, কারণ 2 ঘন্টার দূরত্ব, 2 ঘন্টার ওভার টাইমও দেয় না। এরকম কোম্পানি অনেক আছে। সকাল 6টা বাজে বাসার থেকে যাওয়া লাগে, আবার 5টা বাজে কাজ শেষ হবে, ঠিক আছে, বাসা ফিরতে ফিরতে 7টা 8টা বাজবে। এবার রান্না করো, খাও, ঘুমা, মানে মানুষের যে জীবন, এই জীবনটা আর শান্তির থাকে না এখানে আসার পরে, কনস্ট্রাকশনের কাজের পরে আসলে। মানে এটা হয়ে যায় অমানবিক একটা দিক দিক হয়ে যায় কি, যেটা খুবই বাজে একটা জিনিস। এই জন্য আমি সবাইকেই বলি যে জাপানে কনস্ট্রাকশনের ভিসাতে আসার আগে 100 বার ভেবে তারপরে আসুন, 100 বার ভেবে আসুন, না হলে আপনার জীবনটা কিন্তু নরকে পরিণত হবে এখানে আসার পরে। তো কারণ আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না 3 বছরের আগে। তো
তো এই জন্য, এবং দেখা গেছে বিভিন্ন কোম্পানি কিন্তু এজেন্সিগুলো কিন্তু অনেকেই বলে যে এই কনস্ট্রাকশনের কাজ, তখন আমরা কিন্তু আবেগে বলি যে না সমস্যা নেই, আমি জাপান যাব। জাপান যাওয়া নিয়ে হলো কথা, কাজ যেটাই হোক, কিন্তু কনস্ট্রাকশনের বিষয়তে কিন্তু কাজ করা সম্ভব না, যে কেউ কাজ করতে পারে না। তো এই জন্য ভেবে চিনতে তারপরে আসুন। যারা এক্সপিরিয়েন্স নেই তারা এই বিষয়ে আসবেন না। আর আসলে কিন্তু কয়েকদিন পরেই আপনাকে কাজ করতেই পারে না, একদিনে 2-3 দিন কাজ করার পরই মানে পসিবল নয়, কাজ দেখে যে না এই কাজ আমার দ্বারা সম্ভব না। অনেকেই আছে 1 মাস পরই ভাইকে যায়, দেশে চলে যায়, সব এত 8-10 লাখ টাকা খরচ করে আসে, মূলত 2-3 লাখ টাকা অনেক এজেন্সি নেয়। কিন্তু ম্যাক্সিমাম বড় বড় এজেন্সি আছে যারা মানে চিপে চাপে অনেক এজেন্সি আছে যারা 8-10 লাখ পর্যন্ত টাকা নিয়ে থাকে। তো এইগুলো কিন্তু পুরোপুরি লস। সো চিন্তা ভাবনা করে আসবেন। আর যদি কারো স্বার্থে লাগে ভাই, তাদের জন্য সরি, আমি কাউকে ব্যক্তিগতভাবে স্বার্থে আঘাত করার জন্য ভিডিও করিনি। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।